নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আন্তর্জাতিক যে যুদ্ধ পরিস্থিতি, কি রাজনীতি তৈরি হচ্ছে, কি সমীকরণ তৈরি হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী আগামীর ভবিষ্যৎ কি, এই সার্বিক বিষয় নিয়ে আজকের এই বুলেটিন। এবং এই বুলেটিনে প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম বড় মতবিরোধ দেখা দিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। রবিবার ইরানে তেল ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 4 জন নিহত হওয়ার খবর মিলেছে। এই আবহে নেতানিয়াহু বাহিনীর এই হামলা নিয়ে বিস্মিত হোয়াইট হাউস। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটি প্রথম বড় মতবিরোধ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মতবিরোধ প্রকাশ্যে। রবিবার ইরানে যে তারা হামলা চালিয়েছে এ বিষয়ে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনকে জানানো হয়েছিল। ইসরায়েলের দাবি ঘাঁটিগুলি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য জ্বালানির যোগান দিচ্ছিল, কিন্তু আক্রমণগুলি এতটাই তীব্র ছিল যা মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি। এক মার্কিন কর্তার কথা অনুযায়ী হামলার বিস্তৃতি নিয়ে মার্কিন সামরিক বাহিনী বিস্মিত। এটি ভালো বলে আমরা মনে করি না বলেও জানিয়েছেন তিনি। আর এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে ইরানের উপর হামলায় ওয়াশিংটন কি তবে ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে? যদিও এই হামলা নিয়ে হোয়াইট হাউস বা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কেউই এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানের আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনী 3টি তেল ডিপো এবং একটি শোধনাগারে হামলা চালিয়েছে, যার ফলে শহর কার্যত বিধ্বস্ত অবস্থায়। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সেই সঙ্গে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলের এই হামলার পর বৃষ্টির ফোঁটাও কালো হয়ে গিয়েছে। অ্যাসিড বৃষ্টির আবহে মানুষকে ঘরের ভেতরে থাকার জন্য বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি আগামীতে যুদ্ধের কি আবহ তৈরি করছে, এর ভবিষ্যৎ কি, ভবিতব্যই বা কি, সমীকরণ কি বলছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমরা তাকে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায় প্রথমেই, এবং তারপরে যে বিষয়ে আসবো। দাদা, ইরানে তেল আবিবে ভয়ঙ্কর হামলা, এবং দেখা যাচ্ছে যে ইসরায়েলের এই হামলার সম্পর্কে বিস্মিত হচ্ছে খোদ হোয়াইট হাউস। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের ওপর থেকে কি কোথাও গিয়ে আধিপত্য বা ক্ষমতার যে একটা প্রয়োগ ছিল আমেরিকার, সেটা কি, সেই প্রভাবটা কি কোথাও গিয়ে কমছে? দেখুন, এই মুহূর্তে ওই ধরনের স্টেটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট। কেননা লড়াইটা কিন্তু আমেরিকা ইসরায়েলকে নিয়ে, ইরানের বিরুদ্ধে। এটা আলাদা ভাববার কারণ নেই, যদিও দুটো দেশের লড়াইয়ের নামটা আলাদা। একজন বলছে অপারেশন এপিক ফিউরি, আর একটা ইসরায়েল বলছে রোডিং লায়ার। তো যাই হোক, তো এখন দুটো দেশ যখন আলাদাভাবে লড়াই করে একই শত্রুর বিরুদ্ধে, মাঝে মধ্যেই তাদের পরিকল্পনার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ঘটে, এবং সেটা ঘটছে। যেমন আমরা দেখলাম যে ইসরায়েল ইরানের তেল ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করে দিয়েছে। হয়তো তারা চাইছে যে যুদ্ধে সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে, এবার তেলের যদি ক্ষতি করা যায় তাহলে ইরানের রাজস্ব কমবে, এবং রাজস্ব কমলে তার ফলে তাদের যে যুদ্ধের জন্য যাদের যে ব্যয় সেটা বহন করতে অসুবিধা হবে, অর্থনীতিতে চাপ পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, মানুষও পথে নামবে। এইটা একটা কনসেপ্ট, সেটা ইসরায়েল নিজের থেকেই করেছে এরকমই একটা মনে হচ্ছে, যে আমেরিকার কোনো ধরনের সম্মতি আছে বলে জানা যায়। তবে ব্যাপারটা সত্যি কথা যে আপনি যদি, এখন পৃথিবীতে একটা তেলের শর্টেজ চলছে, এখন তেলটা কোন একটা দেশে তৈরি হয় বটে, সেটা সারা বিশ্বেরই সম্পদ, এবং সেটা জ্বালানি হিসেবে কাজে লাগে। এখনো পর্যন্ত তেলের সেভাবে সহজলভ্য বিকল্প সেভাবে তৈরি হয়। সুতরাং এখন তেল যদি আপনি নষ্ট করেন, যুদ্ধের জন্যই হোক বা যে কোনো কারণে হোক, সেটা কিন্তু আন্তর্জাতিক সমস্যা সৃষ্টি করে, অভাব সৃষ্টি করে, তেলের দাম বাড়ায়, এবং এই ধরনের কর্মসূচিতে আপনি কারো সমর্থন পাবেন।
হুম ইসরায়েল যদি তার এই ইরানের উপর আক্রমণে যদি সমর্থন পেয়েও থাকে, বা ইরানের মানুষেরও সমর্থন যদি পেয়ে থাকে, কেননা রেজিম চেঞ্জের ব্যাপারটায় তাদের অনেকেই হয়তো আপ্লুত ছিল, তারা হয়তো পরমাণু অস্ত্র ইরানকে করতে দিচ্ছে না, সেটাতেও অনেক মানুষ হয়তো আনন্দিত। কিন্তু এই যে তেল আপনি পুড়িয়ে দিচ্ছেন, এর ফলে যে অ্যাসিড আপনার যেটা দেখালেন বা বললেন, হুম অ্যাসিড রেন হচ্ছে চারিদিকে, হুম এনভায়রনমেন্টাল ক্রাইসিস তো শুরু হয়ে যাবে, না শুরু হচ্ছে এবং হবে। এবং একই দিকে যে ইরান যেভাবে তেল আবিবের উপরে হঠাৎ ওদের নিজস্ব মিসাইল নিয়ে আক্রমণ করেছে, ব্যাপক আক্রমণ করেছে, সেটাও কিন্তু মানে তেলের দিকেই লক্ষ্য রেখে, হ্যাঁ, হুম হুম হানিফা তেল অয়েল রিফাইনারি যেখানে আছে সেখানে আক্রমণ করেছে। হুম এবং দুটো দেশই কিন্তু একই যুদ্ধের দৃষ্টিভঙ্গি নিয়েই চলছে, হুম যে কতটা একে অপরের আর্থিক ক্ষতি করে দেওয়া যায়। হুম তো এই জায়গায় দাঁড়িয়ে আর্থিক ক্ষতি করলে তার হয়তো যুদ্ধের তার মানে যে সমস্ত খরচ সব মেটাতে তার অসুবিধা, এই একটা ধারণা তাদের রয়েছে। হুম তো যাই হোক, এটা সাধারণত এই ধরনের কাজকর্ম করলে আপনি আন্তর্জাতিক সহানুভূতি পাবেন না, সমর্থন পাবেন না। হুম কেননা মানুষ অলরেডি মানে তেলের দাম যেভাবে বেড়ে গেছে, 114-15 ডলারে উঠে গেছে পার হুম ব্যারেল, তখন এই তেলের ঘাঁটিগুলোর উপর আক্রমণ এক ধরনের পাগলামি বলেই মানুষ কিন্তু মনে করবে। আমার আমার মনে হচ্ছে যে আমেরিকার সে ধরনেরই একটা বক্তব্য রেখেছে হুম ইসরায়েলের কাছে, যে এগুলো অত্যন্ত অপ্রয়োজনীয়। হুম তো যাই হোক, যুদ্ধ হলে তো সবসময় সব মানে করে করা যায় না, মেপে ঝুপে করা যায় না, অনেক সময় এমন কথা ভাবতে হয় যাতে করে যেটা যার ক্ষতি হয়তো যে দেশ করছে তারও হতে পারে। এবং হ্যাঁ যাই হোক, দাদা, কিন্তু যেদিকে এক্ষেত্রে তো যাচ্ছে। একটা বিষয় তো থাকেই যে যখন যুদ্ধের কিছু নীতিও তো থাকে, সেই নীতিটা যেমন একটা দেশের ওপরে একটা আক্রমণ হচ্ছে আলাদা কথা, কিন্তু যদি সেটা অ্যাসেটের ওপর আক্রমণ হয়ে যায়, যেমনটা আপনি বললেন যে একটি দেশে তেল আছে মানে শুধু তেলটা তার সেই দেশের নয়, সমগ্র বিশ্ব ব্যবহার করছে মানে সেটা একটা বিশ্বের অ্যাসেট। তো সেই প্রাকৃতিক সম্পদ, এবং বিশেষ করে সেটা যদি প্রাকৃতিক সম্পদ হয়, তাহলে প্রাকৃতিক সম্পদের উপর এইভাবে হামলা, এবং তেল আবিব যথেষ্ট বিশ্বব্যাপী পরিচিত একটি ক্ষেত্র যেখানে তেলের একেবারে খনি, সেই জায়গাতে এইভাবে আক্রমণ এবং যে বিভৎসতা, আপনি যদি প্রকৃতির দিকেও দেখেন যে বিভৎসতা, তাতে যে প্রকৃতির অনেকটাই চাপ পড়বে প্রাকৃতিকভাবে, সেটাও একটা মানুষের স্বাস্থ্যের দিকেও। এবং এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলুন বা বিশ্বের যে এই যে সংস্থাগুলি যারা প্রকৃতি নিয়ে কথা বলে, মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলে, তারাও তো তাহলে এর বিরোধিতায় আওয়াজ তুলতে পারে। হম হম, নিঃসন্দেহে তো আওয়াজ তো উঠছে, নানান দিকে আওয়াজ হয়তো উঠবে। কতগুলো কি জানেন তো, যে যুদ্ধের কতগুলো নিয়ম নিজে থেকেই যদি আমি বেঁধে না দিই, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ না আনি, তাহলে মানে কিন্তু আলটিমেটলি ক্ষয়টা নিজেরও হয়ে যায়। হুম তাই সাধারণত যুদ্ধক্ষেত্রে আমরা দেখেছি যে যুদ্ধের সময় সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে সবচেয়ে কম হয়, সাধারণ মানুষের ঘরবাড়ি যাতে না ভেঙে যায়, অসুবিধে হয়, হুম স্কুল কলেজ হাসপাতালে না হয়, এগুলো কিন্তু আমরা দেখলাম এবারে কিন্তু ঘটছে। হুম একটা স্কুলে মাত্র মানে অনেকেই বাচ্চা মারা গেছে এই রানেতে। হুম এইগুলো কিন্তু মানে ভীষণ ভাবে অসন্তোষ সৃষ্টি করে, হুম কিন্তু মানে কেউ মানছে না। এখন আপনি কি করবেন? যুদ্ধের সময় রাষ্ট্রসংঘ দেখা যাচ্ছে যে রাষ্ট্রসংঘের প্রতি মানুষ সে ধরনের যে একটা দাপট নিয়ে সে বলছে এক্ষুনি বন্ধ করতে হবে, সেগুলো আমরা দেখছি না। মানে হুম হুম আমেরিকা যখন যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন অন্যরা সবাই মনে করছে যে আর কিছু করার নেই। এই একটা যে জায়গায় আমরা এসে গেছি, বিশ্বযুদ্ধ হয়তো হচ্ছে না, কিন্তু রিজিওনাল রিজিওনাল ওয়ার্ল্ড ওয়ার হতে বলা যেতেই পারে। হুম হুম মানে যখন আমরা ইউরেন এরা আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখলাম, হুম সেখানেও কিন্তু দেখুন রাশিয়ার উপর যেভাবে সারা মানে নানান দেশে নিষেধাজ্ঞা যেভাবে জারি হলো, যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন এককাট্টা হলো, তারা ইউক্রেনকে অস্ত্র দিতে লাগলো, এটাও তো একটা রিজিওনাল ওয়ার্ল্ড ওয়ারের মতন, হ্যাঁ। হুম এটাও ঠিক তাই, যেভাবে আজকে আমরা দেখছি যে চায়না যে ধরনের কথা বলছে, তারা সবাই এখন এই মুহূর্তে মানে কাগজে কলমের যুদ্ধে আছে। হুম যদি মানে
একেবারে যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে হাজির হয় তাহলে কিন্তু বিপদ। একেবারে তারা এরকম সবাই সম্ভাবনা, সেটা জানে। এরকম সম্ভাবনাও তো একটা তৈরি, যেমন রাশিয়া ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা ইরানের পাশে রয়েছেন, এমনটা কিন্তু তাদের বক্তব্য তারা পেশ করেছেন। পাশাপাশি যদি একটু দেখা যায় দাদা, এখন অনেক দেশকেই দেখা যাচ্ছে তারা হয়তো সরাসরি এই যুদ্ধ নিয়ে কথা বলছেন না ঠিকই, কিন্তু নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে সাজিয়ে নিচ্ছেন, আরো বেশি শক্তিশালী করে তোলার একটা প্রচেষ্টা কিন্তু অনেক দেশের মধ্যে দেখা যাচ্ছে। সেখানে ব্যতিক্রমী নয় ভারতও রাফায়েল নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে এবং রাফায়েল তৈরির দিকে মন দিয়েছে। পাশাপাশি রাফায়েল কেনা, যেগুলো রেডিমেড রাফায়েল কেনা, সেই বিষয়েও কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করছে। তো কোথাও গিয়ে কি একটা আগামী দিনে একটা এই ধরনের ভয়ানক যুদ্ধ পরিস্থিতি কি কোথাও গিয়ে আঁচ করছে? দেশগুলি কি তাই এত প্রতিরক্ষা বাহিনী নিয়ে শক্তিশালী করার দিকে মন দিয়েছে? হ্যাঁ, দেখুন, প্রত্যেক দেশই চাইছে তার যতটা পারে সুরক্ষা রাখুক। কেননা আমরা গত যুদ্ধে দেখেছিলাম, অপারেশন সিন্দুরের অল্প দিনের যুদ্ধেও আমাদের যে বিমান বাহিনীর যথেষ্ট ত্রুটি বিচ্ছুতি ধরা পড়েছিল, হুম। এবং মনে হয়েছিল যে আমাদের যে অত্যাধুনিক বিমান আছে সেগুলো অত্যন্ত কম। সেই পুরনো রাশিয়ান বিমান দিয়ে খুব একটা কাজে লাগছে না। আরো বেশি রাফায়েল আনার প্রয়োজন আছে। আমরা প্রচুর রাফায়েল এসেছে, আরো রাফায়েলের প্রয়োজন আছে, নেভাল রাফায়েল প্রয়োজন আছে। হুম। এর কিছুটা হয়তো ফ্রান্স থেকে আসছে, কিন্তু অধিকাংশই এখন নাগপুরে যে আমাদের ফেসিলিটি আছে না রাফায়েলের সঙ্গে রয়েছে সেখানে হবে। এবং এটা হচ্ছে যে এখন ভারতবর্ষ যে মেড ইন ইন্ডিয়া প্রকল্প নিয়েছে, মেক ইন ইন্ডিয়া প্রকল্প, হুম। সেই হুম। প্রকল্প অনুযায়ী এখন সবকিছুই মানে একটা ভারতবর্ষে করতে হচ্ছে। এতে লোকাল এমপ্লয়মেন্ট, লোকাল টেকনোলজি, লোকাল যে কর্পোরেশন সেগুলো কাজে লাগছে। তো সারা বিশ্বই, পাকিস্তানও দেখবেন সেও কিন্তু চীনের সঙ্গে একই কাজ করছে। তারও সে যুদ্ধ বিমান তৈরি করছে, ড্রোন তৈরি করছে। আমাদেরও প্রচুর ড্রোন, ইরান তো নিজস্ব ড্রোন প্রচুর তৈরি করেছে, এবং এই ড্রোনটা করেছে বলেই সে কিন্তু এতদিনের লড়াইটা চালাতে পেরেছে। অনেক অল্প পয়সার ড্রোন, খুব অল্প খরচে এটা তৈরি করা যায়, এবং এর যে একটা বিমান মিসাইল ছুড়ে যা খরচা হয় তার থেকে, হ্যাঁ, খুব আহ, কম মানে অঙ্কের অর্থে মানে ড্রোন তৈরি করা যায়, এবং ক্ষতি বা শত্রুপক্ষের ক্ষতি আপনি অনেকটাও করতে পারেন। হুম। তার ফলে এটা আমরা এই ড্রোনের যে উপকারিতা, ড্রোনের যে সাফল্য আমরা ইউক্রেন যুদ্ধে দেখেছিলাম। ইউক্রেন এতদিন লড়াই করছে এই ড্রোনের থাকার ফলে, তাদের নিজস্ব ড্রোন এবং টার্কি ড্রোন এবং অন্য দেশ থেকে ড্রোন যেভাবে আসছে, এবং ড্রোন খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে। পাকিস্তানও নিজস্ব ড্রোন তৈরি করছে, যদিও তারা চীন বা সেই টার্কি থেকে নিচ্ছে। হ্যাঁ, আমরা ইসরায়েল থেকে ড্রোন নিয়েছি। তো আমাদের নিজস্ব নানান ধরনের ড্রোন এখন তৈরি হচ্ছে, এবং আগামী যে প্রজন্মের যুদ্ধ সেটা ড্রোনেরই। তারপরে ড্রোনের প্রতি একটা আমাদের ইয়ে এসে গেছে, মানে মানে ড্রোন নির্ভরশীলতা তৈরি হয়ে গেছে। এখন যে প্রশ্নটা থেকে আপনি এটা এলেন, হুম। যে সবাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ব্যস্ত? হুম। সেটা নয়। ধরুন, যাদের নিউক্লিয়ার ওয়েপন আছে, যে 6টা দেশ স্বীকৃতভাবে আহ, পরমাণু অস্ত্র রেখেছে, তারা কিন্তু দেশটাকে যাতে পরমাণু অস্ত্রটাকে এমন ভাবে তারা ব্যবহার করতে, মানে এমন ভাবে তারা করবে, ব্যবহার তো করা যাবে না, ব্যবহার করলেই সব শেষ। হুম। এমন ভাবে তাকে বোঝাতে হচ্ছে যে অন্য কেউ যাতে আক্রমণ করে। নিউক্লিয়ার তো একটা ডেটারেন্ট, মানে অন্যরা কেউ সহজে আক্রমণ করতে আসবে না। হুম। এখন ইরানও তাই ভেবেছিল, তার যদি পরমাণু থাকে কেউ তাকে আক্রমণ করবে না, কিন্তু আমেরিকা সেটা করতে দিচ্ছে না। কেননা আমেরিকার লক্ষ্য কিন্তু তেল। হুম। একদিকে সে দেখেছে যে ভেনিজুয়েলা তেলের কন্ট্রোল নেওয়া গেছে, এবার যদি ইরানের তেল কন্ট্রোল নেওয়া যায় তাহলে চায়নাকে আচ্ছা করে টাইট দেওয়া যাবে, বা চায়নাকে চাপে রাখা যাবে, এই একটা আমেরিকান ধারণা তৈরি হয়েছে। হুম। তো জানি না এটাই, হ্যাঁ, কিন্তু তার ফলে যে তাকে আমরা কিছুতেই পরমাণু অস্ত্রের করতে দেব না, এটা আমেরিকান যে ধারণা, যা আছে উড়িয়ে ফেলো, ভেঙে ফেলো, সারেন্ডার করো, যেটুকুন তোমরা তৈরি করেছো আমাদের দেশে পাঠিয়ে দাও, এই ধরনের কথা তো আমরা জেনিভায় দেখলাম, জেনিভাতে যেটা আলোচনা হয়েছে। একদম। তো যাই হোক যে, হুম। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আমেরিকার একটা দাদাগিরি চলছে। এখন অন্য কোনো দেশ নিজের আর্থিক কারণে বা অন্য ব্যস্ততায় তারা সেখানে খুব একটা জড়িয়ে পড়বে তা নয়। হুম। চীনকেও ভাবতে হচ্ছে, চীনেরও প্রায়
60% তেল বাইরে থেকে আনতে হয়, চীনকেও ভাবতে হচ্ছে কি করে আমি যদি আরব দুনিয়া থেকে বিকল্প থেকে আমি তেল আনতে পারবো, সেটা তারা ভাবছে। হুম হ্যাঁ, এক্ষুনি যে তেল আটকে দিচ্ছে বলে আমেরিকার সঙ্গে যুদ্ধ করব, এই ধরনের মানসিকতায় সে যাবে না। কারেন্সি ওয়ারটা হয়তো শুরু হতে পারে, চীন হয়তো বুঝতে পারে আমেরিকার ডলারকে যদি আমি পেছনে ফেলতে পারি, ডলারের বিকল্প আমি তৈরি করতে পারি, তাহলে আমেরিকাকে অনেকটা চাপ দেওয়া যাবে। হুম 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 সেটাও মানে ব্রিক্স কারেন্সি বা অন্যভাবে কি করে করা যায়, চীন সেদিকেও এগেছে। হুম হুম চীনের ইউএন অনেকটাই পৃথিবীতে গ্রহণযোগ্যতা, তার গ্রহণযোগ্যতা বেড়েছে। যাই হোক, হুম তো যুদ্ধ সবসময় যে মিলিটারিলি হবে তা নয়, অন্য নানান দিকে কিন্তু প্রত্যেক দেশই তার সাধ্য মতন, মানে বড় দেশ তার সাধ্য মতন হুম লড়াইয়ে প্রস্তুত আছে। হুম আমরাও একবার ব্রিক্সের দিকে যাচ্ছি, আবার ফেরত চলে আসছি, মনে করছি যে আমেরিকা বিপদ হলে মুশকিল, কারণ আমাদের বড় দেশ, অভাব অনটনের দেশ। হুম হ্যাঁ, তো কিছু ঘটে গেলে দেশের গণতান্ত্রিক দেশ, বিরাট একটা মানুষের প্রতিবাদের ছায়া আসবে, যেটা অন্য দেশে সেভাবে হয় না। তার ফলে সরকারকে অনেক সতর্কভাবে কাজ করতে হচ্ছে। হুম আহ, তার ফলে যে আমরা যে রাফায়েল কিনছি কোনো যুদ্ধ করার জন্য নয়, এগুলো সবাই প্রতিপক্ষকে বলে রাখা, দেখো আমাদের শক্তিটা বুঝে নাও, আর বেশি কি বলবো আর তোমরা। হ্যাঁ, হুম হুম কিন্তু শক্তিটা আমি খালি দেখাতে চাই, হ্যাঁ বাংলাদেশের বা এইখানে এইখানে পাকিস্তানের জন্য নয়। হ্যাঁ, হ্যাঁ এখানে এই সরি বল। প্রশ্নটা যে প্রতিরক্ষা বা শক্তিশালী প্রতিরক্ষা ক্ষেত্রে এই যে সকলে মন দিয়েছে এবং বিভিন্ন দেশ তাদের শক্তিশালী করার যে চেষ্টা হচ্ছে সেটা নিয়ে যে প্রশ্নটা আমি রাখছিলাম, সেটার আরেকটি তাৎপর্য কি রয়েছে যে এই যে আমেরিকার একটা আগ্রাসী মনোভাব রয়েছে, যে যে দেশের যেটা সেরা অ্যাসেট সেটাকে নিজেদের কুক্ষিগত করার একটা প্রচেষ্টা বা প্রবণতা, সেটা জেনিভা দিয়ে আমরা দেখেছিলাম, এখন ইরানকে দিয়েও দেখছি। তো এরকমই আরও যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে তারাও তাদের যে এক একটি অ্যাসেট রয়েছে বা প্রাকৃতিক সম্পদ রয়েছে অনেক ক্ষেত্রে, তারা কি কোথাও এইটা প্রমাদ গুনছে যে আজকে ইরানের হয়েছে, তার আগে জেনিভার হয়েছে, মানে আগামীতে আমাদের দিকেও আসতে পারে, তো সেই জন্যই কি এতটা প্রস্তুতি? দেখুন, আমি যেটা ঘটেছে, মানে আরব দুনিয়ায় হুম ইরান এক ঘরে হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে কেউ নেই। এখন আমেরিকার সঙ্গে, আমেরিকা প্রতিটা দেশেই, ইরান বাদ দিয়ে প্রতিটা দেশেই তার কিন্তু আরব দেশের ঘাঁটি গেড়েছে। তার ফলে মানে ইরান যেহেতু তার কোনো বন্ধু নেই, সে আলাদা করে লড়তে চেয়েছে, এবং তাকে তখন প্রক্সি ব্যবহার করতে হয়েছে। তাকে ইয়ামেনে হুথিকে ব্যবহার করতে হয়েছে, লেবাননে হেজবুল্লাহকে, গাজায় হামাসকে, হ্যাঁ, ইরানে এখন সিরিয়ার আসাদ সরকারকে নিতে হয়েছে, এখন ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফোর্সকে নিচ্ছে। এই যে এইগুলো যারা রাষ্ট্র নয়, এই প্রক্সি তারা ব্যবহার করছে, টেররিস্ট অর্গানাইজেশনকে ইরান কিন্তু ব্যবহার করছে। তার ফলে অন্য দেশ যারা মনে করছে যে আর্থিক প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া দরকার, মানে মানে অন্য সবই দেশ, এটা সৌদি থেকে শুরু করে ইউএই, তারা মিলিটারিলি খরচা করলো, কিন্তু তারা কিন্তু সেদিকে 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 মনোনিবেশ করেনি। হ্যাঁ, এবং তারা অধিকাংশই মনে করছে আমেরিকাই তাদের সুরক্ষা দেবে। এবং আমেরিকা এখনো পর্যন্ত তাদের যে অয়েল কেড়ে নিচ্ছে সেরকমও তারা দেখছে। হুম। এখন তারাও অবশ্য তাদের যে এখন যে ব্যবসাটা আরেকটা জায়গা, তাদের দেশের উপরে ইরান আক্রমণ করলো, তারা জবাব দেয়নি। হুম তাদের সেটা অনেকটাই হচ্ছে যে আহ, আমেরিকার যে আচরণ ইরানের যে ঘটেছে, আহ, সেখানে দেখুন, আপনি যেটা বললেন ভেনিজুয়েলায় যেটা ঘটেছে, সেটা হচ্ছে মাদুরোকে নিয়ে গেছে। মাদুরোর বিরুদ্ধে দেশের অনেকের ক্ষোভ ছিল, যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনিও ক্ষোভের কথা বলেছিলেন। তার ফলে খুব একটা সে দেশে আমরা আন্দোলন দেখিনি। এই সমস্ত দেশগুলো ধর্মীয় একটা ব্যাপার রয়ে গেছে, যে ইরানের যে শিয়া ধর্মের সবচেয়ে প্রধান, এখন তার বিশ্বজোড়া শিয়ারা তাকে মান্যতা দিত, এই আয়াতুল্লাহ খামেনি, তাকে যখন মেরে ফেলা হয়েছে, তার কিন্তু একটা নিঃশব্দ প্রতিবাদ কিন্তু ইসলামিক দুনিয়ায় রয়েছে। এবং যেহেতু আরব দেশগুলো সবটাই রাজারা চালায়, শেখ সুলতান বা রাজা বা এরা চালায়, তারা কিন্তু মনে করছে দেশের মানুষ কিন্তু খেপে যেতে পারে যদি ইরানের উপর আক্রমণ করে। হুম কিন্তু একই দিকে তারা কিন্তু মানে তাদের সে সামর্থ্য নেই আমেরিকার সঙ্গে মানে কিছু প্রতিবাদ করা, এগিয়ে আসা। তারা মনে করেছে যে তাদের আর্থিক এগিয়ে যাওয়াটাই বড়। তার ফলে তারা ইরানকে ছেড়ে দিয়ে ইসরায়েলকেও ধরে নিয়েছেন। আব্রাহাম অ্যাকর্ড আমরা যেটা দেখলাম, হুম স্বেচ্ছায় তারা কিন্তু মানে ইসরায়েলকে বন্ধুত্ব করে নিয়েছে।
এটা মানে হচ্ছে কি সবাই আর্থিক প্রবৃদ্ধি বা কি করে ইকোনমিক্যালি এগিয়ে যাওয়া যায় সেই দিকটাতেই নজর দিচ্ছে। এখনো এই সমস্ত দেশগুলো আমেরিকার সুরক্ষা পাচ্ছে, যে তারা ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিরুদ্ধে যাবে যাবে কিনা, যে প্রশ্ন করছেন তাদের সম্পদ আমেরিকা কেড়ে নেবে কিনা, এই মুহূর্তে তারা সে ধরনের সংশয়ের মধ্যে নেই। হুম তাদের মধ্যে একটাই খালি সংশয় আছে, দেশের সব মানুষই মুসলমান এবং তারা তাদের মধ্যে শিয়া সুন্নির ব্যাপার থাকলেও একজন ধর্মীয় গুরুকে যে এভাবে মানে মানে মেরে ফেলা হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষ হয়তো মানতে পারবেন না, এই ভয় কিন্তু আরব দেশগুলোতে আছে, তারা কিন্তু কেউ জবাব দেয়নি। হুম তো যাই হোক, তো তারা চুপচাপই দেখছে, তারা মনে করছে ইরান হয়তো সংযত হবে, ইরান ক্ষমাও চেয়েছে, হুম ক্ষমা চাওয়ার পরে কিন্তু দেখা গেল আবার কিন্তু আবার লড়াই করেছে, সৌদিতে করেছে এবং আমরা দেখলাম ইউএই করে, ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটসেও করেছে। হুম তো ওদের যারা সিদ্ধান্ত নিচ্ছে তারা এককভাবে নেই, দেশটা নানানভাবে নানানজন সিদ্ধান্ত নিচ্ছে, তো একে অপরের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে যে ইরানের পক্ষে যে একটা বিশ্বজোড়া যুদ্ধ নেতৃত্ব দেওয়া অসম্ভব ব্যাপার, সুতরাং হুম তাদের যা আছে আমার মনে হয় যে পাওয়ারফুল মিসাইল গুলো ছিল সেগুলো তারা গতকাল ব্যবহার করেছে তেল আবিবে, এবং পাল্টা রিটালিয়েশনও হচ্ছে। এখন রাশিয়া বলেছে আমরাও ঘরে বসে থাকবো না, এটা খুব একটা কার্যকরী মানে করবে বলে মনে হয় না। একটা দুটো যদি নেভাল সাবমেরিন এদিক ওদিকে পাঠিয়ে দিত তাহলে হয়তো, কিন্তু সেটা যেটা জানে সেটা করলে কিন্তু একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। হুম এবং তার ফলে সবাই কিন্তু এড়িয়ে আছে, বুঝেছেন। হুম হুম এখন আমার এই জায়গায় দাঁড়িয়ে মানে ওয়েট অ্যান্ড ওয়াচটাই হচ্ছে সবচেয়ে বড় পররাষ্ট্র নীতি, সেটাই করছে চীন। একেবারেই আমার মনে হয় না যে পেপার স্টেটমেন্টের বাইরে কিছু করবে। হুম রাশিয়া সবসময় ওদের যে পররাষ্ট্রমন্ত্রী একটু গরম গরম কথা বলে ফেলে, হুম সেটা বলছেন, কিন্তু সেটা মানে কাগজে কলমের বাইরে যারা যে যুদ্ধ করবেন সেটা আমার মনে হয় না। হ্যাঁ। হুম হুম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক তথা রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চৌধুরী, এবং তার সাথে রীতিমতো মত বিনিময়ে কিন্তু অনেকটাই তথ্য আমরা পেলাম, অনেকটাই জানতে পারলাম যে এই মুহূর্তে যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন স্তরে রয়েছে, কি ভাবছে অন্যান্য দেশ, আগামীর ভবিষ্যৎ কি এই যুদ্ধে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আমরা একটা যথেষ্ট স্বচ্ছ ধারণা কিন্তু পেলাম।